বাসন মাজা ঝি হরিদাসী পুজোয় পাওয়া কাপড়খানা বাসায় নিয়ে গিয়ে আবার ফেরত দিতে এলো। বলল, নাট্টু মার্কা কাপড় চলবে নি ঠাকুমা, ও বিলিতি কাপড় আমাদের বস্তিতে বারণ হয়ে গেছে। সন্ধ্যের দিকে ইদানিং যেন মুক্তকেশী চোখে একটু কম দেখছেন, তাই সহসা ঠাহর করতে পারলেন না ব্যাপারটা কি। চোখ কুঁচকে ঘর থেকে গলা বাড়িয়ে বললেন, কি বললি? কিসের কি হয়েছে? বারণ হয়ে গেছে গো ঠাকুমা, বিলিতি কাপড় পরা বারণ হয়ে গেছে। ও পরলে নাকি দেশের শত্রুতা করা হবে। মুক্তকেশী চোখে কানে যদি বা কিঞ্চিত খাটো হয়ে থাকেন, গলায় খাটো হননি। ক্রুদ্ধ কণ্ঠে বলেন, কাপড় ফেরত দিতে এসেছিস? এত বড় আসপদ্দা! বাজারে সেরা কাপড় এনে দিয়েছে মেজবাবু, আর তুই কই? পেব কোথা গেল? দেখে যা, ছোট নোককে নাই দেওয়ার ফল। কাঁচা পয়সা হয়েছে তাই দু হাতে পয়সা ছড়াচ্ছে বাবু। ঝিয়ের কাপড় 14 আনা। ওই যে পরিবার রাত দিন বলেন, ঝি বলে কি মানুষ নয়, গরিব বলে কি মানুষ নয়, তারই ফল। তখনই বলেছিলাম, এত বাড়াবাড়ি ভালো নয় পেব, যা রয়সয় তাই কর। ও কাপড় বদলে 8-9 আনার একখানা কাপড় এনে দে। সে কথা শোনা হলো না। এখন দেখে যাক আসপদ্দা, সেই কাপড় অপছন্দ করে ফেরত দেওয়া। হরিদাসী বেজার মুখে বলে, অপছন্দ আমি করিনি ঠাকুমা, বলেছি পড়া চলবে নি। ওলো থাম থাম, তুই আর কথার কায়দা শেখাতে আসিসনি। যার নাম ভাজা চাল তার নামই মুড়ি, বুঝলি? ছোট মুখে লম্বা লম্বা কথা। হরিদাসী আরো বেজার গলায় বলে, ছোট নোকের কথা কইলেই তোমাদের কানে লম্বা ঠেকে ঠাকুমা। বদলে না দাও কাপড় চায় না, গালাগাল করো না। গালাগাল? গালাগাল করি আমি? মুক্তকেশী ঘর থেকে বেরিয়ে আসেন। বলেন, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভাত ছড়ালে কাকের অভাব। তা কালটা তখনও তাই ছিল, ভাত ছড়ালে কাকের অভাব ঘটত না। তবু কে জানে কোন দুঃসাহসে হরিদাসী চাকরি যাওয়ার ভয়ে কেঁদে পড়ে বলে উঠল না, কাল মা দুর্গার পুজো, এই বৎসরকার দিনে তুমি আমার অন্নটা খেলে ঠাকুমা? না, বলে উঠল না। কে জানে কোন শক্তিতে শক্তি লাভ করে অপ্রসন্ন গলায় বলে উঠল, অন্যায় রাগ করলে নাচার ঠাকুমা, তোমার একখানা কাপড় পরে তো বাসায় আমি যাতে ঠেকা হয়ে থাকতে পারি না। দেখো কে যাও না, রাস্তায় কি কাণ্ডই হচ্ছে। পুলিশের হাতে মার খেয়ে মরছে, তবু মানুষ বন্দে মাতং বলছে। এত টুকুন টুকুন ছেলেগুলো পর্যন্ত মার খাচ্ছে, গান গাইছে। দোকান থেকে কাপড় লুট করে বাবুরা সব বিলিতি কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে বস্তর যজ্ঞী করছে। এরপর সব নাকি স্বদেশী হবে। নেকচার বাবুরা সেই নেকচারই দিয়ে বেড়াচ্ছে। আমাদের বস্তিতে পর্যন্ত তোলপাড় কাণ্ড চলছে। খালি এই বাড়ির বাবুদের চোখে কানে ঠুলি আটা। ছেলের বার্লির বাটি হাতে করে রান্নাঘর থেকে আসছিল সুবর্ণলতা। দাঁড়িয়ে পড়েছে কাঠ হয়ে। বাটিটা কাঠ হয়ে গিয়ে বার্লি পড়ে গড়াতে শুরু করেছে, সে খেয়াল নেই। এ বাড়ির বাবুদের চোখে কানে ঠুলি আটা। এ বাড়ির বাবুদের চোখে কানে ঠুলি। সুবর্ণলতার মাথার মধ্যে লক্ষ করতাল বাজতে থাকে। এ বাড়ির বাবুদের। বাসন মাজা ঝিয়ের মুখে শুনতে হলো এ বাড়ির বাবুদের চোখে কানে ঠুলি। যে কথা সুবর্ণলতা ভাবছে, সে কথা ওর চোখেও ধরা পড়ে গেছে। তাহলে সুবর্ণলতা তো জানতো, শুধু এ বাড়ির বাবুদের চোখেই নয়, ঠুলিয়াটা এ বাড়িটারও। আষ্টে পৃষ্ঠে ঠুলিয়াটা।
রাজরাস্তার মুখর হাওয়া এ গলির মধ্যে ঢুকে আসে না। বস্তিতে যায় গাছতলায়। শুধু এ গলির মধ্যে ঢুকতে চাইলে গলির বাঁকে বাঁকে ভাঙা দেওয়ালের গায়ে ধাক্কা খেতে খেতে বোবা হয়ে যায়। কি আশ্চর্য! সুবর্ণলতার চোখ কান এত খোলা থাকে কি করে? সুবর্ণলতা কেন বাইরের জগতের বাতাসে স্পন্দিত হয়, বাইরের ঝড়ে বিক্ষুব্ধ হয়, বাইরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকাকে ঘৃণার চোখে দেখে? সুবর্ণলতাকে এই চারখানা দেওয়ালের ভেতরে বাইরের জগতের বার্তা এনে দেয় কে? আর যে বার্তা অন্য সকলের কানের পাশ দিয়ে ভেসে যায়, গায়ের চামড়ার উপর দিয়ে ঝরে পড়ে, সে বার্তা সুবর্ণলতার গায়ের চামড়াকে জ্বলিয়ে ফোস্কা পরিয়ে দেয় কেন? কেন কানের মধ্যে গরম শিশে ঢেলে মনের মধ্যে তীব্র ক্ষতের সৃষ্টি করে? হরিদাসের চোখে যদি ধরাই পড়ে থাকে এ বাড়ির বাবুদের চোখে কানের ঠুলিয়াটা, তাতে সুবর্ণলতার চোখ দিয়ে আগুন ঝরাটা বাড়াবাড়ি নয় কি? আর সুবর্ণলতা যদি সেই ঠুলি উন্মোচন করতে চায়, ধৃষ্টতা ছাড়া আর কি? সারা জীবন কি শুধু ধৃষ্টতাই করবে সুবর্ণলতা? সংসারের সমস্ত সদস্যের পুজোর কাপড় কেনা প্রবোধচন্দ্রের ডিউটি, কারণ তার পয়সা কাঁচা পয়সা, আর তার পরিবারের বুদ্ধিটা কাঁচা বুদ্ধি। সুবর্ণ বলেছিল, এবারে বিলিতি কাপড় আনা চলবে না, জোলাতাতি জেলে গামছা কাপড়ও তার চেয়ে ভালো। প্রবোধ নাক তুলে বলেছিল, তোমার ভালো তো পাগলের ভালো, সে কাপড় কে ছোবে? সে চৈতন্য এনে দিলে সবাই ছোবে, মাথায় করে নেবে। চৈতন্য দেয়নি, দিক তবে চৈতন্য, আসছে বছর কাজে লাগবে বলে সুবর্ণর কথা হেসে উড়িয়ে দিয়ে এক বোঝা যথারীতি বিলিতি কাপড়ই এনে ফেলেছিল প্রবোধ। এনেছিল আলতা, চিনে সিঁদুর, মাথা ঘষার মশলা। যার যার কাপড় তার ঘরে উঠে গেছে। ছোট ছোট ছেলেগুলো দিন গুনছে কখন পরবে সেই পুজোর কাপড়, আর ছোট ছোট মেয়েগুলো হিসেব করছে কার কাপড়ের পাটটা ভালো। সুবর্ণ ভেবে রেখেছিল যে যা করে করুক, সে পরবে না ও শাড়ি, সে আপনার সংকল্পে অটুট থাকবে। ষষ্ঠীর দিনে যখন নতুন কাপড়ের কথা উঠবে, সুবর্ণ বলবে পুজোর পুণ্যদিনে অশুচি বস্ত্র পরবার প্রবৃত্তি তার নেই, কোনো দিনই নেই। সে ত্যাগ করবে এবারের পুজোর কাপড়। কিন্তু হরিদাসীর ধিক্কারে সে সংকল্পের পরিবর্তন হলো। দাও দাও আগুন জেলে জ্বালিয়ে পুড়িয়ে খসিয়ে দাও ওই ঠুলি, নয়তো মুক্তি দিক সুবর্ণলতাকে এই নাক পাশ থেকে, তাড়িয়ে দিক ওরা সুবর্ণলতাকে, দূর করে দিক তাকে তার ভয়ঙ্কর দুঃসাহসের জন্যে। মীরাবাইয়ের মতো পথে বেরিয়ে পড়বে, দেখবে সুবর্ণ পৃথিবীর পরিধিটা কোথায়। কতদিন কল্পনা করেছে সুবর্ণলতা, এরা সুবর্ণকে তাড়িয়ে দিল, সুবর্ণ সাহস করে চলে গেল। বাইরের লোকের কৌতূহলী চোখকে এড়াবার জন্য ঢুকে পড়ল না তাড়াতাড়ি মুক্তকেশীর শক্ত বেড়ার মধ্যে। তারপর সুবর্ণলতা পথে পথে ঘুরছে তীর্থে তীর্থে, ঘুরছে ওই সব মহাপুরুষদের দরজায় দরজায় যারা স্বদেশী করেন। চোখ জ্বালা করানো ধূম্র কুণ্ডলী পাক খেতে খেতে নিচে নামছে, তার সঙ্গে নেমে আসছে তীব্র আর পরিচিত একটা গন্ধ। এবারে ছাতের আকুলতা আকাশে উঠবার পথ পায় না, তাই নিরুপায় ধোঁয়াগুলো ছাতের আলসে টোপকে পাতালের দিকে নামতে চায়। প্রথমটা কারো খেয়াল হয়নি, খেয়াল হলো চোখ জ্বলায়, তারপর পোড়া গন্ধ। ন্যাকড়া পোড়ার গন্ধ তো আর চাপা থাকে না। ছোটদের চেঁচামেচিটা নতুন নয় এ বাড়িতে, কাজেই সব শেষে অনুভবে এলো সেটা।
কোথায় কি সর্বনাশ ঘটাচ্ছে পাজিগুলো। সর্বনাশে উমাশশীর বড় ভয়। উমাশশী এদিক সেদিক তাকিয়ে দেখতে দেখতে আবিষ্কার করলো ঘটনাটা। রান্নাঘরের ছাদে ধুমরালোক জড়ো করা 4টি কাপড় পুড়ছে। তার ধারে কাছে কটা ছেলে মেয়ে চোখের জ্বালা নিবারণ করছে চোখ রোগরে রোগরে, আর তার সঙ্গে করছে হইচই। কিন্তু শুধুই কি ছোটরা? তাদের সঙ্গে নেই পালের গোদা মেজগিন্নি? উমাশশী থ হয়ে দাঁড়িয়ে পড়ল। উমাশশীর মুখ দিয়ে কথা বেরোলো না। ইচ্ছে করে এ কি পোড়াতে বসেছে মেজবউ? কাপড় না ভবিষ্যৎ? তা সে তো পোড়াচ্ছেই জীবনভর। আজীবনই তো ধ্বংসকার্য চালাচ্ছে। তবু সে আগুনটা ছিল অদৃশ্য। এবার কি বাড়িটাতেই আগুন ধরাবে মেজবউ? কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইল উমাশশী। তারপর আঁচল দিয়ে চোখটা মুছল। জল পড়ছে চোখ দিয়ে, জ্বালা করছে। ধোঁয়ায় না সুবর্ণলতার অসমসাহসিক দুঃসাহসের স্পর্ধায়? অবিরত এইরকম করে চলেছে সুবর্ণলতা, তবু তার ভাগ্য উথলে উঠছে দিন দিন। 2 হাতে খরচ করছে। চাঁদির জুতোই সবাইকে কিনছে। সোনার ঠুলি দিয়ে মুখ বন্ধ করে রাখছে লোকের। মেজকর্তা করেন, সে তো বাইরের হাত। ভেতরের ঘরের অধিকারটা কার? মেজ ঠাকুরপো যখন সকলের পুজোর কাপড় কিনে এনে মায়ের কাছে ধরে দেন, তখন কি মনে হয় না মেজ বউই দিল? অনেক দুঃখে আর অনেক ধোঁয়ায় বাষ্পাচ্ছন্ন চোখ দুটো মুছে নিয়ে উমাশশী রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, এ কি হচ্ছে মেজবউ? মেজবউ কিছু উত্তর দেবার আগেই একটা ছেলে বলে উঠল, বস্তির যজ্ঞী হচ্ছে জেঠিমা। সাহেবদের তৈরি কাপড় আর পরা হবে না। পুড়িয়ে ছাই করে দিয়ে সেই ছায়ের টিপ পরবো আমরা। ছায়ের টিপ? এসব কি কথা? কোন ভাষা? উমাশশী দিশেহারা হয়ে তাকিয়ে দেখে মেজ বউয়ের দিকে। ধোঁয়া উঠছে বিলক্ষণ, তবুও আগুনে জ্বলছে দপ দপ করে। আর সেই আগুনের আভায় আনন্দের আভার মতো জল জল করছে সুবর্ণলতার মুখ। মাথার কাপড় খোলা, গায়ের কাপড়ও অবিন্যস্ত। এ বাড়ির ঐতিহ্য অগ্রাহ্য করে সেমিজ পরে এই যা। ওকে যেন তাদের পরিচিত মেজবউ মনে হচ্ছে না। ওকে ধিক্কার দেবে উমাশশী? কম্পিত কণ্ঠে উচ্চারণ করল, এ কি কথা মেজবউ? মেজবউ সেই আহ্লাদে জল জল মুখে বলে, হোম হচ্ছে। উমাশশীর আর কথা জোগাতো কিনা কে জানে, তবে কথা থামাতে হলো। মাথার ঘোমটাটা দীর্ঘতর করতে হলো। ঘাড় ফিরিয়ে দেখে সুবর্ণলতাও মাথায় আঁচলটা তুলে দিল। ভাসুর নয়, দেওর। তবু বয়সে বড় বিজ্ঞ পুরুষ দেওর। ভাসুরের মতোই সমীহ করা দরকার বই কি, সেটাই বিধি। প্রভাস চলে এসেছে ছাদে। তার হাতে হাত জড়িয়ে চাঁপা। চাঁপার চোখ ক্রন্দনাক্ত। কাঁদতে কাঁদতে কাকাকে ডেকে এনেছে সে। মা তাদের পুজোর কাপড় আগুন জেলে পুড়িয়ে দিচ্ছে বলে। বাড়ির বিচারকের পোস্টটা সেজ কাকার, সেটা জানা আছে বলেই পাকা মেয়ে চাঁপা তার কানেই তুলেছে কথাটা। কি করছে মা? ধমকে উঠেছিল সেজ কাকা। পুজোর কাপড় পুড়িয়ে দিচ্ছে, সব কাপড়। হু হু করে কেঁদে উঠেছিল চাঁপা। কই, কোথায়? বলে বীর দর্পে এগিয়ে এসেছে প্রভাস। তবু এই ধারণা করেনি। এসে দাঁড়িয়ে পড়েছে সেও।
পরক্ষণেই ব্যাপারটা অনুমান করতে অসুবিধা হয় না তার, কারণ পথে ঘাটে এ ব্যাপার ঘটতে দেখছে যে। কিন্তু বাড়িতে সেই থিয়েটার, আর সেই থিয়েটারের অভিনেত্রী বাড়ির বউ। বড় ভাঁজ, কানে হাত দেওয়া চলবে না। অতএব তার ছেলেটাকেই কান ধরে টান মারে প্রভাস। যতটা জোরে টানলে শুধু ছিঁড়ে পড়তে বাকি থাকে। পলিটিক্সের চাষ হচ্ছে বাড়িতে? পলিটিক্সের চাষ? লিডার কে? মা জননী। তা বাড়িতে শাড়ি পরে বসে ঘোমটার মধ্যে খ্যামটা নাচ নেচে ছেলেগুলোর পরকাল ঝরঝরে করার দরকার কি? কোছা কাছা এঁটে রাস্তায় বেরিয়ে পড়লেই হয়। ইংরেজরাজকে খবর পাঠায়, তোমাদের অন্ন এবার উঠল। ব্যঙ্গ মুখটা বিকৃত করে প্রভাস। সুবর্ণলতা যে স্রেফ পাগল হয়ে গেছে তাতে আর সন্দেহ কি? নচেত অত বড় দেওরের সামনে গলা খুলে কথা বলে, আর তাকেই বলে কি না, যার যেমন বুদ্ধি তার তেমন কথা। এবারের পুরুষদের চেয়ে হরিদাসীর ভাইও অনেক উঁচু দরের মানুষ। হঠাৎ উমাশশী দ্রুত পায়ে ঘুরে দাঁড়িয়ে দূর দূর করে চলে যায়। দেওরের হাতে বড় ভাজের মার খাওয়া দেখতে পারবে না সে। আর ততক্ষণে তো আরও সবাই গিয়ে জুটেছে ছাতে। তার মানে সভাস্থলে লাঞ্ছনা। কিন্তু আশ্চর্য লাঞ্ছনা হলো না সেদিন সুবর্ণলতার। বোধ করি মুখ হয়ে গেল সবাই সুবর্ণলতার বুকের পাটায়, কিংবা ভাবলো পাগল হয়ে গেছে। সুবর্ণর ব্যবহারে এরা যখন বাক্যাহত হয়ে যায় তখন এরা বলে, পাগল হয়ে গেছে, মাথার চিকিৎসা করা দরকার। আজও বলল, প্রভাসী বলল, হয়তো মান বাঁচাতেই বলল। মারতে গেলে ফিরে উল্টে মার খাওয়া অসম্ভব নয়। আর সত্যিই কিছু আর একটা শিক্ষিত ভদ্রলোক বড় ভাইয়ের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না। এক মারানো যেত মেজদাকে দিয়ে, কিন্তু তাই বা হচ্ছে কই? মেজদাকে যে গুনতুক করেছে। সংসারে যখন ভয়ানক কোনো ঢেউ তোলে সুবর্ণলতা, মনে হয় এবারে আর রক্ষে নেই তার। এবারে সত্যি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গলির বার করে দেওয়া হবে তাকে। কিন্তু না, সে আশঙ্কা গর্জন করতে করতে তেড়ে এসে হঠাৎ ভেঙে গিয়েই কেমন ছড়িয়ে পড়ে, যেন ফেনার রাশির মতো স্তিমিত হয়ে মিলিয়ে যায় বালির স্তরে। প্রবোধচন্দ্র এসে সব শুনল। মুক্তকেশী কথাটা আর এক সুরে বললেন, বৎসরকার দিনে লক্ষণ করে কেনা পুজোর কাপড় চোপড় আগুন। সেই অবধি ভয়ে আমার বুকের কাঁপুনি থামছে না বাবা। না জানি কি দুর্ঘটনা আছে, কি অলক্ষণ ঘটবে সংসারে। কাপড়ের একটা সুতো উড়ে আগুনে পড়লে সস্তেন করতে হয়, আর এ কি? তোমার পরিবার যখন এমন দুর্দান্ত, তখন তোমার উচিত হয়নি ওর অমতে কাজ করা। প্রবোধ মরমে মরে যায়। প্রবোধ ঘটা করে ভাইদের সঙ্গে পরামর্শ করতে যায় বহরমপুরের পাগলা গারদে পাঠাতে হলে কি কি উপায় অবলম্বন করা দরকার। তারপর প্রবোধ মার হাতে 100 টাকা তুলে দেয়। বলে, মা, কাপড় কেনায় ঘেন্না ধরে গেছে আমার। এ টাকা থেকে প্রকাশকে দিয়ে যা হয় করে কিছু কিনিয়ে নিও। কিন্তু বহরমপুরের টিকিট কি কেনা হয়েছিল সুবর্ণর? কোথায়? টিকিট যা কেনা হলো সে তো স্বদেশী মেলার। বাড়ি শুদ্ধ ছেলে মেয়েকে আর ননদ বিরাজকে নিয়ে মহোৎসাহে 2খানা গাড়ি ভাড়া করে স্বদেশী মেলা দেখতে গেল সুবর্ণ। কিনে আনলো স্বদেশী দেশলাই, স্বদেশী চিরুনি, স্বদেশী সাবান। সবাইকে বিলোলো, বলল,
পুজোয় এবার ঢাকায় কাপড় কেনা হবে, ঢাকায় আমাদের নিজস্ব বাংলাদেশের জিনিস। হেরেও কোন উপায়ে জিতে যায় সুবর্ণ। মার খেতে গিয়েও মাথায় চড়ে বসে। এ এক অদ্ভুত রহস্য যে যতই তরপাক শেষ পর্যন্ত কোথায় যেন ভয় খায়। আর বিজয়িনী সুবর্ণলতা খানিকটা করে এগিয়ে যায়। এবাড়ির বউরা মেলায় যাবে, এ কথা কেউ 10 দিন আগেও কল্পনা করতে পারত। অথচ সেই অকল্পিত ব্যাপার ঘটালো সুবর্ণ। আর আহ্লাদে ভাসতে ভাসতে বলল, আসছেবারে আমিও মেলায় দোকান দেব, আসছেবারে আমিও মেলায় দোকান দেব বলেছিল সুবর্ণলতা আহ্লাদে ছলছল করে। ভেবেছিল এইবার বুঝি বন্ধন মুক্তির মন্ত্র পেল সে। ভেবেছিল আলোর রাস্তায় হাঁটবার অধিকার অর্জন করবে সে এইবার। কানু ভানু বড় হয়ে উঠেছে, তাদের অবলম্বন করে বহির্জগতের স্বাদ নিতে বেরিয়ে আসবে রাজপথে। চাপাকে সুবর্ণ ঘৃণা করে। চাপা যেন তার মেয়ে নয়, সেজ মেয়ে চন্দনটা বোকাটে নিরীহ, ছেলেদের ওপর অনেক ভরসা। এই আশা ও পোষণ করছে এখন থেকেই। আর একটু বড় হোক ভানু, ওকে সঙ্গে নিয়ে কাশি চলে যাবে সে একদিন। গিয়ে দেখবে তার সেই কুল ভেঙে অকুলে ভাসা মাকে। আজ পর্যন্ত নিয়ে গেল না প্রবোধ। খুব ভালো মানসিক অবস্থায় কখনো কি ইচ্ছে প্রকাশ করেনি সুবর্ণ? বলেনি কি, 9 বছর বয়সে সেই শেষ মাকে দেখলাম, আর কি বাঁচবেন মা, জীবনে আর দেখা হবে না বলেছে। প্রবোধও প্রবোধ দিয়েছে। কেন বাঁচবেন না? ধুত, কত বয়স তোমার মার? আমার মায়ের থেকে তো আর বড় নয়। তোমার এই এন্ডি গেন্ডি নিয়ে তো আর কাশি যাওয়া চলবে না, এগুলো একটু বড় হোক। সুবর্ণ ব্যঙ্গের হাসি হেসে বলতো, ওগুলো বড় হলেই শখ মিটবে তোমার, রেহাই দেবে। প্রবোধ অভিমানাহত গলায় বলতো, এই নিয়ে চিরদিন ঘেন্না দিলে, তবু ভেবে দেখলে না কোনো দিন আমার সেজ ভাই ছোট ভাইয়ের মতন স্বভাব খারাপ করতে যায়নি। আশ্চর্য, ওই মোক্ষম কথাটা ভেবে দেখতো না সুবর্ণ, বরং বলতো, ওরাই জগতের আদর্শ পুরুষ নয়। তারপর একদিন কোথা থেকে একটা কবিরাজি পান এনে হাজির করলো প্রবোধ। চুপি চুপি বলল, ভোরবেলা খালি পেটে খেয়ে নেবে, ব্যাস, তুমি যা চাও তাই হবে, আর ন্যানজারি হতে হবে না। সুবর্ণ হেসে বলেছিল, বিষ দিচ্ছ আপদের শান্তি করতে? প্রবোধ সর্পাহতের মতো মুখে বলেছিল, এই কথা বললে তুমি আমায়, এই সন্দেহ করলে, ভুলিয়ে তোমায় বিষ খাওয়াচ্ছি আমি? বেশ, তা যদি ভেবে থাকো খেও না। সুবর্ণলতা আরও হেসে উঠেছিল। না, ঠাট্টাও বোঝো না, মাথা না ঝুনো নারকেল, আর বিষ বলে ভয় পাবো কেন গো? বিষের জন্যই তো হাহাকার করে বেড়ায়। তারপর ঈষৎ আড়ষ্ট গলায় বলেছিল, খেলে পাপ হবে না? তা বিষের কথাটাই কান দেয়নি প্রবোধ, শেষের কথাটাই দিল। পরম আনন্দে মশগুল হয়ে বলল, পাপ কিসের? এগিয়ে দিয়েছিল সেই কবিরাজি পান। সুবর্ণ বোধ করি আশায় কম্পিত হয়েছিল। রেহাই যদি নাই তো উপায় একটা ধরা হোক। সেজ ভাই ছোট ভাইয়ের মতো প্রবোধেরও যদি স্বভাব খারাপ হতো, সুবর্ণ কি বাঁচত না? বলেছেও তো কতবার বরকে, তাই হও তুমি, আমি বাঁচি। কিন্তু খারাপ হতে যাবার জন্যে যে সাহসের দরকার, তাই বা কোথায় প্রবোধের? নেই।
তাই প্রবোধ সুবর্ণলতার কাছে পান নিয়ে এসে দাঁড়ায়, বলে মহৌষধ। মহৌষধ। সুবর্ণ তাই তারপর থেকে নিশ্চিন্ত আছে। সুবর্ণ বিশ্বাস করেছে আর ন্যানজারি হবার ভয় নেই তার। তাই আহ্লাদে ছলছলিয়ে বলে উঠেছে, আসছে বারে আমিও স্বদেশী মেলায় দোকান দেব, মেয়েরা দিচ্ছে। ভেবে দেখেনি যে মেয়েরা স্বদেশী মেলা খুলে দোকান দিচ্ছে তারা কাদের ঘরের মেয়ে। তারা কি সুবর্ণর ডাস্টবিন উল্টোনো সরু সরু গলির মধ্যে থেকে বেরিয়ে এসেছে? না, তারা রাজ রাস্তার, তারা প্রাসাদের। তাদের জন্যে তাদের অকৃপণ বিধাতা রেখেছেন অনেক আলোর প্রাসাদ। ভাগ্যের টিকা ললাটে পড়েই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছে তারা। সুবর্ণ যদি নিজের ওজন বুঝতে না শেখে, তাদের রাস্তায় হাঁটতে চায়, তাদের আকাশে চোখ তুলতে চায়, সুবর্ণর কৃপণ বিধাতা ঘা মেরে সচেতন করিয়ে দেবে বই কি। সুবর্ণর মাকেও তো দিয়েছিলেন। সুবর্ণর মা যখন ভেবেছিল, আমি পাইনি, কিন্তু আমার মেয়ের জন্যে মুঠোয় ভরে আহরণ করে নেব সেই আলো, আর সেই আলোর সাজে সাজিয়ে তাকে পাঠিয়ে দেব ওই রাজপথে যেখান দিয়ে হেঁটে যাচ্ছে আর পৃথিবীর মেয়েরা। তখনও কি সুবর্ণর মায়ের বিধাতা বড় একটা হাতুড়ি বসিয়ে দেননি তার ধৃষ্টতার ওপর? সুবর্ণর মা যদি বাকি জীবনটা শুধু এই কথাই ভেবে ভেবে দেহপাত করে, ইচ্ছেই অনিচ্ছেই, প্রতারকের প্রতারণায়, অহংকারীর নির্লজ্জ শক্তির মত্ততায় যে কোনো ঘটনায় ঘটিত বিয়েই চিরস্থায়িত্ব পাবে কেন? মানুষকে নিয়ে মানুষ পুতুল খেলা করবে কেন? তবু সুবর্ণর তাতে কোন লাভটা হবে? সুবর্ণর পরবর্তীকাল লাভবান হবে? সুবর্ণ দেখতে পাবে সে লাভ? সুবর্ণ যদি ওর সরু গলির শিকলটা ভাঙবার দুরন্ত চেষ্টায় নিজেকে ভেঙে ভেঙে ক্ষয় করে, কোনো একদিন শিকল খসে পড়বে। কে জানে সে কথা? সুবর্ণ অন্তত জানে না। সুবর্ণ পরবর্তী কালকে জানে না। সুবর্ণ নিজে চায় শিকল ভেঙে বেরিয়ে পড়তে, চায় আলোর মন্দিরের টিকিট কিনতে। কেনা হবে না। তার বিধাতা তাকে আঘাত করবে, ব্যঙ্গ করবে। সেই ব্যঙ্গ ধরা পড়ল সুবর্ণর কাছে। ধরা পড়েছিল, তবু চোখ বুজেছিল। খারাপ মনটাকে নিয়ে জোর করে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সেই অনেক দিন আগের পড়া ময়াল সাপের প্রবন্ধটা মনে পড়ে গেল। ভাবতে ভাবতে নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো তার, বিস্ফারিত হয়ে এলো চোখ দুটো, আড়ষ্ট কঠিন হয়ে উঠল শরীর, হাত দুটো আপনি মুঠো হয়ে গেল। ঘরে কেউ থাকলে দেখে চমকে যেত, চেঁচিয়ে উঠত। এরপর আর কি করত সুবর্ণ কে জানে? কে জানে চিৎকার করে কেঁদে উঠত না দেয়ালে মাথা ঠুকত। মোক্ষম সময়ে প্রবোধ চন্দ্র এসে ঘরে ঢুকল। দেরাজ থাকে তোলা তাসজোড়াটা বার করে নিতে এসেছিল প্রবোধ। আড্ডায় লোক সংখ্যা বেশি হয়ে গেছে, কাজেই একদল বেকার ব্যক্তি খেলোয়াড়দের পিছনে বসে উসখুস করছে আর চাল বলে দিয়ে খেলার পিপাসা মেটাচ্ছে। অবস্থাটা অস্বস্তিকর। প্রভাস বলেছে, ধুচ্ছায় আর একটা বাসর বসুক। মেজদা, তোমার ঘরে আরো তাস আছে না? প্রভাস ইচ্ছে প্রকাশ করেছে। প্রভাস বলেছে। হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল প্রবোধ তোলা তাসটা নিতে, কিন্তু সুবর্ণর মূর্তি দেখে থমকে দাঁড়ালো। মুঠো পাকানো হাত, আর সে হাতে স্ফীত শিরাগুলো দেখে ভয়ই হলো তার। সত্যি বলতে এমনিতেই সুবর্ণকে ভয় ভয় করে প্রবোধের। নিয়ে ঘর করে বটে, কিন্তু কোথায় যেন অনন্ত ব্যবধান। সত্যি বাড়ির সমস্ত স্ত্রী লোকগুলোকে বুঝতে পারা যায়,
পারা যায় না শুধু নিজের স্ত্রীকে, এ কি কম যন্ত্রণা? অথচ ওই বুঝতে না পারাটা স্বীকার করতে রাজি নয় বলে না বোঝার জায়গাগুলো চোখ বুজে এড়িয়ে যেতে চায়। ভয় করে বলেই শাসনের মাত্রায় সহসা মাত্রা ছাড়ায়। আশ্চর্য, মেয়ে মানুষ পরচর্চা করবে, কোদল করবে, ছেলে ঠ্যাঙাবে, ভাত রাঁধবে, আর হাঁটু মুড়ে বসে এক কাশি চচ্চড়ি দিয়ে এক গামলা ভাত খাবে, এই তো জানা কথা। ভাত বাড়া দেখে ঘরের পুরুষেরা পাছে মুচকি হেসে প্রশ্ন করে, বেড়াল ডিঙোতে পারবে কি না? তাই পুরুষের চোখের সামনে কখনো ভাত বাড়বে না নিজেদের। এই সবই তো চিরাচরিত। প্রবোধের ভাগ্যে সবই উল্টো, সৃষ্টি ছাড়া ব্যতিক্রম। ইচ্ছে হচ্ছিল না দেখার ভান করে কেটে পড়ে, কিন্তু হলো না, চোখাচোখি হয়ে গেল। অগত্যায় একটু এগিয়ে এসে বলতে হলো, কি ব্যাপার, শরীর খারাপ হচ্ছে নাকি? সুবর্ণ শুধু চোখ তুলে তাকালো। সুবর্ণর নিঃশ্বাসটা আরো দ্রুত হলো। হলো কি? কামারের হাঁপড়ের মতো অমন বড় বড় নিঃশ্বাস ফেলছো কেন? শরীর খারাপ লাগছে? বড় বউকে ডেকে দেব? এবারে আর নিঃশ্বাসটা ফোঁস করে উঠল না, ফোঁস করে উঠল সুবর্ণ নিজেই। কেন? বড় বউকে ডেকে দেবে কেন? বা ডেকে দেব কেন? কি হলো না হলো বড় বউ বুঝবেন। সুবর্ণ শুধু ফোঁসই করে না, এবার তীব্র একটা ছোবল দেয়। বড় বউ বুঝবেন আর তুমি বুঝবে না? কবিরাজি পান এনে ভোলানো হয়েছিল কেমন? মিথ্যুক, জোচ্চোর। প্রবোধ ওই আরক্ত মুখের দিকে তাকায়। প্রবোধের ব্যাপার বুঝতে দেরি হয় না, আর বোঝার সঙ্গে সঙ্গেই ভয়টাও কাটে। ও শরীর খারাপ নয়, রাগ। বাবা, স্বস্তি নেই। ক্যাবলা ক্যাবলা হাসি হেসে বলে, ও ফেসে গেছে বুঝি তুক? বাবা কি ইয়ে। বোধ করে বলতে যাচ্ছিল কোনো বেফাস কথা, সামলে নিল। ওই সামলে নিতে নিতে কথার ধরনই সভ্য হয়ে যাচ্ছে। একমাত্র এই তাসের আড্ডাতেই যা ইচ্ছে মতো মুখ খুলতে পাওয়া যায়। স্ত্রী তো নয়, যেন গুরুমশাই। বললে মিথ্যেও নয়, গুরুমশাইয়ের ভঙ্গিতেই ধমকে ওঠে তার স্ত্রী। খবরদার বলছি, দিদিকে ডাকবে না। ডাকবো না? বাহ, শেষে একলা ঘরে দাঁত কপাটি লাগিয়ে বসে থাকবে? ও সব মেয়েলি কাণ্ড বড় বউই ভালো বুঝবে। মেয়েলি কাণ্ড? মেয়েলি কাণ্ড আর সরপিনি নয়, যেন বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়তে চায় সুবর্ণ স্বামীর ওপর, যেন নখে করে ছিঁড়ে ফেলতে চায় ওর ওই খোকামির মুখোশ। আর মুখোশ ছিঁড়ে ফেলা সেই কুৎসিত জীবটাকে কটূক্তির চাবুকে জর্জরিত করে ফেলতে পারলেই বুঝি সুবর্ণলতার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু সত্যিকার নখ দিয়ে তো আর সে মুখোশ ছেড়বার নয়, তাই কিছুই হয়ে ওঠে না। শুধু একটা আগুন ঝরা প্রশ্ন ঠিকরে ওঠে, মেয়েলি কাণ্ড? কচি খোকা তুমি? প্রবোধ এই আগুনের খাপড়ার কাছ থেকে সরে পড়তে পারলে বাঁচে, তাই একটা সাজানো হাসি হেসে বলে, হলো কি রে বাবা, থেকে থেকে যেন ভূতে পায়। তাস জোড়াটা কোথায়? দেরাজে আছে? প্রশ্নটা বাহুল্য। ঘরে ওই দেরাজটা ছাড়া আর কোনো আসবাব নেই। না, আর একটা জিনিস আছে, ইট দিয়ে উঁচু করা একটা চৌকিও আছে, যার নিচে বাক্স প্যাটরা চালান করবার জন্যে ওই উঁচু করা। যে চৌকিটার ওপর অনেক দিন পর্যন্ত দুটো ছেলে মেয়ে নিয়েও আড়াআড়ি শুয়ে এসেছে সুবর্ণ আর প্রবোধ। 3টে হবার পর থেকেই সেটাকে ছেড়ে মাটিতে শয্যা পেছিয়েছে সুবর্ণ। চৌকিটায় এখন সারা দিন গাদা করে বিছানা তোলা থাকে,
আর রাত্রে প্রবোধ একা হাত পা ছড়িয়ে শোয়। কচি কাঁচা নিয়ে শুতে পারে না আর সে। বয়স হয়েছে, শরীর ভারী হয়েছে, তাছাড়া কাঁচা পয়সার গুমরও হয়েছে কিছু। মনে জানে আরাম চাইবার দাবি জন্মেছে তার। সুবর্ণ মাটিতে বিছানা বিছিয়ে শোয় ছেলে মেয়ে নিয়ে। দিনের বেলা মাদুরে। ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি বিছানা কাঁথার সমাবেশ। কে জানে অদূর ভবিষ্যতে আরও একটা জায়গা সংকুলান হবে কোথায়। কিন্তু সে যাক, তাস জোড়াটা থাকলে দেরাজেই থাকবে। কিন্তু সেই সহজ নির্দেশটা দিল না সুবর্ণ। উঠে দাঁড়িয়ে কটু কণ্ঠে বলল, আবার তাস? আস্তে, প্রবোধ বলে। গলা যে ভাসুরের কান ফাটিয়ে দিচ্ছে। কিন্তু ভাসুরের নাম উল্লেখেও দমে না সুবর্ণ। সমান তেজে বলে, ও ভারী একেবারে 7 মহলা অট্টালিকা, তাই ভাদ্যর বউয়ের গলা ভাসুরের কানে পৌঁছাবে না। সারা বাংলায় বোবা মেয়ে ছিল না? বোবা মেয়ে, তাই একটা খুঁজে নিয়ে বিয়ে করতে পারোনি? ঘাট হয়েছিল, তাই উচিত ছিল, প্রবোধ বলে ওঠে। জীব তো নয়, ছুরি। প্রবোধ ঝনাত করে দেরাজ টেনে তাসটা বার করে। তাস নেবে না বলছি, ভালো হবে না। সেদিনের প্রতিজ্ঞার কথা মনে নেই? ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করেছিলে না? বেহায়া নির্লজ্জ চোর। একখানা ঘরের ব্যবধানে ভাইরা আর খেলার বন্ধুরা। এ সময়ে আর গোলমাল বাড়াতে দিয়ে একটা কেলেঙ্কারি করা চলে না। নইলে প্রবোধের কি ইচ্ছে হচ্ছিল না ফুটবলের মতো লাথিয়ে লাথিয়ে ঘরের বাইরে বার করে দেয় ওই অবিশ্বাস্য ঔদ্ধত্যকে? তাই কষ্টে মুখে হাসি টেনে এনে বলে, ফুহ, সংকটকালে অমন কত প্রতিজ্ঞা করতে হয়। তাই বলে যদি রাতের প্রতিজ্ঞা দিনেও মানতে হয়, তাহলে তো বাঁচাই চলে না। কি বললে? সুবর্ণ আবার বসে পড়ে। প্রতি মুহূর্তে স্বামীর অপদার্থতার পরিচয় পায় সুবর্ণ, তবু চমকে চমকে ওঠে। অথচ অপদার্থতাটা সুবর্ণর মাপকাঠিতেই। অন্য অনেক মেয়ে মানুষই অমন বর পেলে ধন্য হয়ে যেত। প্রবোধ পালায়, স্রেফ পালায়, তারা খাওয়া জানোয়ারের ভঙ্গিতে। শুধু বলে যায়, ওহ, কাকে কি বলছো হুঁশ নেই কেমন? নিজে নিত্যি ফ্যাসাদ বাঁধিয়ে বসবেন আর মেজাজ হবে যেন আগুন। কাকে কি বলাই বটে, কিন্তু হুঁশ কি সত্যিই নেই সুবর্ণর? নাকি ও চায় অপমানের অঙ্কুশে আহত হয়ে একবার অন্তত জ্বলে উঠুক প্রবোধ, পুরুষের মতো জ্বলে উঠুক, বজ্রের তেজ নিয়ে জ্বলে উঠুক, মা ভাইয়ের কাছে মুখ রাখতে শাসনের প্রহসন নয়, সত্যিকার শাসন করুক, সুবর্ণকে তাড়িয়ে দিক, মেরে ফেলুক। সেই মরণের সময়ও যেন জেনে মরে সুবর্ণ যে প্রাণীটার সঙ্গে ঘর করছিল সেটা মানুষ, কিন্তু ফলটা ফলে বিপরীত। সুবর্ণলতা যত উগ্র হয়ে ওঠে, প্রবোধচন্দ্র তত নিস্তেজ হয়ে যায়, পালিয়ে প্রাণ বাঁচায়। কিন্তু সুবর্ণই বা কি? তার মধ্যেই কি পদার্থ থাকছে আর? যেটুকু ছিল সেই আত্মঘাতী সংগ্রামে ক্ষয় হয়ে শেষ হয়ে যাচ্ছে না? তার নিজের ভিতরকার যে সুরুচি, যে সৌন্দর্যবোধ, এই কুশ্রী পরিবেশ থেকে মুক্তি পাবার জন্যে সর্বদা ছটফট করে মরত, সে যে প্রতিনিয়ত এই নিষ্ফল চেষ্টায় বিকৃত হয়ে উঠছে, সে বোধ কি আর আছে সুবর্ণলতার? এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলোর অসৌন্দর্য ঘুচিয়ে ছাড়বার জন্যে নিজে সে কত অসুন্দর হয়ে যাচ্ছে দিন দিন, এ কথা তাকে কে বুঝিয়ে দেবে? কি হে প্রবোধ বাবু, তাস আনতে যে বুড়ো হয়ে গেলে? অভ্যস্ত কথা।
অভ্যস্ত ঠাঁট। বলি, গিন্নির আঁচল ছেড়ে আসতে ইচ্ছে হচ্ছে না বুঝি? গিন্নি, প্রবোধ গুছিয়ে বসে বলে। প্রবোধচন্দ্র অমন গিন্নি ফিন্নির ধার ধারে না। দেরি হলো তাসটা খুঁজে পাচ্ছিলাম না বলে। বাড়ির অখ্যাতি বন্ধু মহলেও প্রচার হয়ে গেছে, তাই প্রবোধের সগর্ব উক্তিকে একজন হেসে ফেলে বলে, আরে রেখে দাও তোমার গুমর। গিন্নি তো শুনি তোমার কান ধরে ওঠায় আর কান ধরে বসায়। হাসি হাসি একমাত্র মুখ রক্ষার ঘোমটা, তাই হাসতে থাকে প্রবোধ তাস ভাঁজতে ভাঁজতে। না, তোমরা আর মান মর্যাদা রাখলে না। এই সময় সুবোধের ছেলে বুদো এক ডাবর সাজা পান এনে আড্ডার মাঝখানে বসিয়ে দেয়। প্রবোধের লজ্জায় ছেদ পড়ে। পরপর 3 মেয়ের পর ছেলে, তবু বেচারা যেন নিতান্তই বেচারি। রবিবারটা বুদোর দুঃখের দিন। খেলতে যেতে পায় না, সারাক্ষণ আসরের খিদমত গাড়ি খাটতে হয়। বিশেষ একটা ভার যে কেমন করে বিশেষ একজনের ঘাড়ে এসে চাপে সেটাই বোঝা শক্ত। বাড়িতে আরও ছেলে আছে, কিন্তু বুদোরই সব রবিবার দুঃখের দিন। অবশ্য ভানু কানুর এ আসরের মুখ হবার জো নেই। তাদের মা তাহলে তাদের ধরে ধোবার পাটে আছাড় দেবে, এবং যে তাদের ফরমাস করবে তাকেও রেহাই দেবে না, এটাও জানা। তাই বাড়িতে ভানু কানু নামের দুটো ছেলে থাকতে বুদোর ঘাড়েই সব বোঝা। প্রবোধ বলেছিল, ওরা কিছু করে না, একা দাদার ছেলেটাই খেটে মরে, এটা স্বার্থপরের মতো দেখায় না? দেখায়, সুবর্ণ বলেছিল। কি করা যাবে, দেখাবে। তোমারই যত ইয়ে, কই ওর মা তো এত রাগ করে না। ওর মা মহৎ, তা মহতী নইলে ওই ডাবর ডাবর পানি বা সে একা সেজে মরে কেন? জনৈকেও আড্ডাধারী পকেট থেকে জর্দার কৌটো বার করে তাচ্ছিল্যের গলায় বলে, ফান কে সেজেছে রে বুদো, তোর মা বুঝি? মেয়েদের সম্পর্কে প্রশ্ন করতে হলে তাচ্ছিল্য আর অবজ্ঞার সুর মেশাতে হয়, এটাই রীতি। ভদ্রলোক সেই রীতিতে বিশ্বাসী। নির্বোধ বুদো এ প্রশ্নে কৃতার্থমন্য হয়ে এক গাল হেসে বলে, হ্যাঁ। তোর মাকে শিখিয়ে দিকে যা বাবা, পান দিলে তার সঙ্গে একটু চুন দিতে হয়। যেন একটি খুদে লাটের ভঙ্গিতে পান তুলে নেন ভদ্রলোক। এই এদের অভ্যস্ত ভঙ্গি। পৃথিবীটা এদের কাছে করতলগত আমলকিবৎ। সর্ববিধ ব্যাপারে নস্যাৎ করে দেবার কৌশলটি এদের জানা। দেশ যখন স্বদেশী আন্দোলনের উত্তাল তরঙ্গে উদ্বেল, এরা তখন ঘরে বসে রাজা উজির মারছেন, সেই আন্দোলনকে তুড়িতে ওড়াচ্ছেন। পাড়ার প্রত্যেকটি বাড়ির বউদের খবর এরা রাখেন এবং সমালোচনায় তৎপর হন। এ বাড়ির বড় বউটিকে এরা অগ্রাহ্য করেন, মেজটিকে ব্যঙ্গ করেন, সেজটিকে স্বার্থপর বলে ছিচিৎকার করেন এবং ছোটটিকে অবজ্ঞা করেন। গুণানুসারেই করেন অবশ্য, এবং মনোভাব চাপাতেও চান না। শুধু পাড়াপড়শিই নয়, ওদের আড্ডায় কাটা পড়ে না এমন মাথা নেই। এরা ব্রাহ্মকে বলেন বেম্ভ, ব্রাহ্মণ পুরুতকে বলেন বামনা, বিদুষী মেয়ের নাম শুনলে বলেন লীলাবতী। এরা দেশ নেতাদের পাগলা আখ্যা দিতে দ্বিধা করেন না, পরমহংসের বুজরুকির ব্যাখ্যায় আমোদ পান। বিবেকানন্দর আমেরিকায় গিয়ে হিন্দু ধর্ম প্রচারের বার্তা নিয়ে হাসাহাসি করেন এবং মেয়েদের লেখাপড়ার অগ্রগতি লক্ষ্য করে সকৌতুক ব্যঙ্গে যখন তখন ঈশ্বরগুপ্ত থেকে উদ্ধার করে বলেন,
আরও কত দেখবে হে, দেখবার এখুনি হয়েছে কি? এরপর সব এবিসি শিখে বিবি সেজে বিলিতি বল কবেই কবে, আর হুট বলে বুট পায়ে দিয়ে চুরুট ফুকে সজ্ঞে যাবে। বাড়ি, বাজার আর অফিস, এই ত্রিভুজটাতে আনাগোনা করতে করতে মরচে পড়ে গেছে ওদের জীবনের মাকুটা। এরাই সুবর্ণলতার স্বামীর বন্ধু। কিন্তু ঊনবিংশ শতাব্দীর এই অফিস বাবুর দল কি এ যুগে নিশ্চিহ্ন হয়ে গেছে? আজকের পৃথিবীর এই দুরন্ত কর্মচক্রের দুর্বার গতির তারণের মাঝখানেও অলস গতি আর অসার আড্ডা নিয়ে আজও কি টিকে নেই তারা? আজও কি তাদের জানার জগতে শুধু এই কথাই নেই, মেয়ে মানুষ জাতটাকে ব্যঙ্গের আর অবজ্ঞার দৃষ্টিতে দেখতে হয়? তারা পানের পাশে চুন রাখতে ভুলে গেলে তাদের সমঝে দিতে হয়? আছে, এরা যে আধুনিক নন, এই এদের অহমিকা, এই ওদের গৌরব। না, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। আজও আছে বই কি কিছু কিছু। আছে দর্জিপাড়া আর কিনু গোয়ালার গলি, ছিদাম মিস্ত্রি আর রানী মুদিনের লেনের অন্তরালে। এখনো এরা জানেন পুরুষ জাতটা বিধাতার স্বজাতি বলেই শ্রেষ্ঠ। এরা আছেন, হয়তো চিরকাল থাকবেন। পৃথিবীর দুরন্ত অগ্রগতির পথে বাঁধ দেবার প্রয়োজনে বিধাতায় এদের সৃষ্টি করে চলেছেন কম বেশি হারে। অথচ আবার হয়তো ওদের অন্তঃপুরের রঙও বদলাচ্ছে। ওরাই আপ্রুর করা শিকল শিথিল করে ফেলতে বাধ্য হচ্ছেন। ওরাই ওদের মেয়েদের নিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আসছেন বিয়ের বাজারে দাম বাড়াবার আশায়, আর মেয়েদের বিয়ের বয়সটা 12 থেকে 16 তুলছেন পারিপার্শ্বিকের চাপে। এদের নাম মধ্যবিত্ত। এরাই নাকি সমাজের কাঠামো। এরা এদের মধ্যবিত্ততা এবং মধ্যচিত্ততা নিয়ে রক্ষা করে চলেছে সেই কাঠামো। তার সঙ্গে চলেছে সময়ের স্রোত।